আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজের নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা পজিশন নিয়ে আলোচনা করেছিলাম এবং সিএসএস এর মাধ্যমে কিভাবে আমরা পজিশনিং করতে পারি এইচটিএমএল এলিমেন্টকে, সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি। আপনি যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আজকে আমরা আমাদের এইচটিএমএল এবং সিএসএস এর সমন্বয়ে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে দেখব, সেটা হচ্ছে নেভিগেশন কিংবা মেনু। সাধারণত প্রত্যেকটা ওয়েব অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইটের মধ্যে একটা মেনু থাকে। আমরা আজকে একটা কমপ্লিট মেনু তৈরি করব এবং সাবমেনু সহ। এজন্যই আজকের ভিডিওটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমি আমার কম্পিউটারে একটা প্রজেক্টে কাজ করছিলাম, ওয়েব ডিজাইন নামে একটা প্রজেক্টে এখানে আমরা কাজ করছিলাম। তো এখন আমি এই প্রজেক্টটা আমার সাবলেম টেক্সট কোড এডিটরে ওপেন করে নিলাম এবং ওপেন করে নেওয়ার পর আমার এইচটিএমএল ফাইলটা খালি এবং পাশাপাশি সিএসএস ফাইলটাও খালি। এখন আমি এইচটিএমএল যে বেসিক স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা নিয়ে আসবো এবং এইখানে আমি একটা টাইটেল দিয়ে দিব, সাপোজ মেনু উইথ সাবমেনু। আমরা জানি যে মেনু তৈরি করার জন্য আমরা সাধারণত ইউএল এলআইকে ব্যবহার করে থাকি। আমি সেমভাবে ইউএল এলআইকে ব্যবহার করেই আজকে মেনুটা তৈরি করব। তো এই জন্য আমি এখানে একটা ক্লাস দিতে পারি যে কোনো নামে, যেমন আমি এখানে নেভিগেশন এই নামে একটা ক্লাস দিলাম, এই নামে একটা ডিভের ভিতরে। এখন আমি ইউএল এলআই এভাবে একটা স্ট্রাকচার তৈরি করলাম মেনুর জন্য, এবং এইটা হচ্ছে আমাদের মেইন যে মেনুটা। এখানে সাবমেনুর অংশটা আপাতত তৈরি করছি না, আমরা দুই ভাগে মূলত মেনুটা তৈরি করব। প্রথম ভাগে আমরা মেইন মেনুটা তৈরি করব এবং দ্বিতীয় ভাগে আমরা সাব মেনুটা তৈরি করব। তো এজন্য আমি ইউএল এর মধ্যে একটা ক্লাস দিয়ে নিতে পারি, আমি যাতে সিলেক্ট করতে পারি সিএসএস এর মধ্যে। এজন্য আমি মেনু নামে একটা ক্লাস দিয়ে নিলাম এবং এইখানে আমরা ট্যাগের মধ্যে একটা লিঙ্কের মধ্যে হ্যাশ দিয়ে নিলাম। এখানে আমি সাপোজ দিতে পারি মেনু 1। এইভাবে আমি কয়েকটা কপি করে নিলাম, সাপোজ মেনু 2, 3, 4, 5। আমি এইভাবে কয়েকটা মেনুর আইটেম নিয়ে নিলাম এবং আইটেম নিয়ে নেওয়ার পরে এটা জাস্ট আমাদের এইচটিএমএল যে মার্কআপটা আছে সেই মার্কআপটা আমি তৈরি করলাম। এখন আমাদেরকে আমাদের যে সিএসএস ফাইলটা আছে এই ফাইলটাকে আমরা এখানে লিঙ্ক করে নিব, অর্থাৎ আমরা এইচটিএমএল এর সাথে আমাদের সিএসএসকে লিঙ্ক করে নিব। সিএসএস ফাইল লিঙ্ক করার জন্য আমরা একটা শর্টকাট কমান্ড চালাবো বা শর্টকাট লিখবো, লিঙ্ক CSS। এতে করে আমাদের যে style.css ফাইলটা আছে সেটা লিঙ্ক হয়ে যাবে। এখন আমরা চাইলে আমাদের style.css এ কোড লিখে এখানে এক্সিকিউট করতে পারবো। তো এই জন্য আমরা প্রথমে যেহেতু নেভিগেশন নামে একটা ক্লাস দিয়েছিলাম, আমরা নেভিগেশন ধরবো, তারপরে মেনু নামে যে আমাদের ক্লাসটা আছে, অর্থাৎ এই ক্লাসটা এটাকে ধরবো এবং এটাকে ধরে আমরা জানি যে প্রত্যেকটা ইউএল বা ওএল এই লিস্টের যে ট্যাগগুলো আছে এখানে একটা প্যাডিং থাকে, আমরা প্যাডিংটাকে 0 করে দিব, পাশাপাশি একটা মার্জিন থাকে, মার্জিনটাকেও 0 করে দিব। আমি আপাতত বডির মার্জিনটা 0 করছি না, যাতে করে আমরা একটু ভালোভাবে ব্রাউজারে দেখতে পাই। তো আমরা যদি এখন একটু রান করি, আমাদের এই যে টেমপ্লেটটা আছে এটাকে যদি রান করলে আমরা এরকম দেখতে পাচ্ছি। তো আমরা আরেকটু জুম করে নিতে পারি, হ্যাঁ এতটুকু ঠিক আছে। তো এখন আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই মেনুগুলো নিচে আছে, আমরা এই আইটেমগুলোকে পাশাপাশি আনার চেষ্টা করব। এজন্য আমাদের এই যে মেনু ক্লাসটা আছে এই মেনু ক্লাসটাকে ধরে এখানে তার মধ্যে যে এলআইগুলো আছে তাদেরকে বলবো যে ডিসপ্লে ইনলাইন ব্লক। এতে করে কি হবে, আমার এই যে মেনু আইটেমগুলো আছে এগুলো ইনলাইনে চলে আসবে। যেমন এই যে আমার মেনু আইটেমগুলো ইনলাইনে চলে এসেছে। তো চলে আসার পরে আমরা এখন লিঙ্ক ট্যাগটাকে বা ট্যাগটাকে ধরবো। ট্যাগটাকে ধরে আমরা ট্যাগটাকে একটু স্টাইল দিব, যেমন টেক্সট ডেকোরেশন নান করে দিব যাতে করে আন্ডারলাইনটা চলে যায়। তারপরে আমরা এটার একটা কালার দিয়ে দিব, সাপোজ সাদা কালারটাকে আমরা ব্যবহার করতে চাচ্ছি। সেমভাবে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য জায়গায় দিব। যেমন আমরা টোটাল ব্যাকগ্রাউন্ডটা দিব হচ্ছে মেনুর মধ্যে। তো এই জন্য আমি মেনুর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড সাপোজ কালার দিয়ে আমি একটা ব্ল্যাক টাইপের কালার দিব। ব্ল্যাক টাইপের কালার দেওয়ার পরে আমরা যদি একটু রিলোড দিই আমরা এরকম দেখতে পাচ্ছি। আমি আগেই বলে নিয়েছি যে এই যে বডির যে মার্জিনটা এটা আমি রিমুভ করছি না, কারণ একটু দেখার সুবিধার্থে আমি বডির যে মার্জিনটা আছে সেটা রেখে দিয়েছি। এখন আমরা একদম মেনু যেটা তৈরি করেছি এটার যে অ্যাঙ্কর ট্যাগগুলো আছে এগুলো কিন্তু একদম কাছাকাছি আছে। আমি একটু স্পেস তৈরি করতে চাচ্ছি, এজন্য আমি এখানে একটা প্যাডিং ব্যবহার করব।
অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা প্যাডিং ব্যবহার করব। আমি উপরে নিচে 5 পিক্সেল করে দিব এবং ডানে বামে 15 পিক্সেল করে দিব। এখন আমরা দেখতে পাবো যে আমাদের এই যে অ্যাঙ্করগুলোর মধ্যে একটু স্পেস তৈরি হয়ে গিয়েছে। এখন উপরে নিচে যে স্পেস বা পেডিং পাওয়ার কথা সেটা পাই নাই, কারণ আমরা জানি যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বা ট্যাগের মধ্যে পেডিং বা মার্জিন কাজ করানোর জন্য তার মধ্যে একটা ডিসপ্লে থাকতে হয়। নর্মালি এটার ডিসপ্লে ইনলাইন থাকে, তো এই জন্য আমি এখানে ডিসপ্লের ক্ষেত্রে ইনলাইন ব্লক করে দিতে পারি, অথবা আমরা চাইলে এটাকে ব্লকও করতে পারি। আমরা সাপোজ এটাকে ব্লকই করে দিলাম। এখন ব্লক করে দেওয়ার পরে আমরা যদি একটু রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি যে উপর নিচে যে পেডিংটা সেটা এখন পাচ্ছে। তো আমরা এখানে একটা হোভার ইফেক্ট দিব। অবশ্যই আমরা হোভার ইফেক্ট দেওয়ার জন্য এখানে এই যে অ্যাঙ্কর ট্যাগগুলো আছে, অ্যাঙ্কর ট্যাগগুলোকে ধরে এখানে হোভার লিখবো। লিখে আমরা এবার বলবো যেটার যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা কিছু একটা হয়ে যাবে, অর্থাৎ অন্য কোনো একটা কালার হয়ে যাবে। এবং অন্য কোনো কালার হওয়ার পাশাপাশি আমরা যদি চাই আমরা অন্য একটা কালার এখান থেকে নিয়ে আসতে পারি। যেমন আমরা যদি লিখি কালার প্যালেট, তাহলে কালার প্যালেট অথবা কালার হান্ট, এই দুইটা জায়গা থেকে আমরা চাইলে যে কোনো একটা কালার ইউজ করতে পারি। যেমন আমি চাচ্ছি কি যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এরকম হয়ে যাবে, আমি এই গ্রিন টাইপের কালারটা ইউজ করতে চাচ্ছি। এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডের কালার এটা দিয়ে দিব। কালার দিয়ে দেওয়ার পরে আমার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে যাবে, আমার যে লেখার কালার সেটা কিন্তু সাদাই থাকবে। আমরা যদি একটু এখানে রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি যে এটার কালারটা চেঞ্জ হচ্ছে। তো পাশাপাশি আমি এখানে একটা ট্রানজিশন ব্যবহার করব। ট্রানজিশন ব্যবহার করে আমি 0.3 দিয়ে দিতে পারি, 3 সেকেন্ড, অর্থাৎ একটু স্লোলি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। তো যাই হোক, আমাদের মেনু তৈরিটা মোটামুটি কমপ্লিট। এবার আমরা এখানে সাব মেনু তৈরি করব। তো সাব মেনু তৈরি করার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই যে HTML এর মধ্যে সাব মেনুর মার্কআপ যেটা আছে, মার্কআপটা হবে মূলত এই যে আমি যেই মেনুটার আন্ডারে সাব মেনু তৈরি করতে চাই। অর্থাৎ আমার সাপোজ আমি চাচ্ছি কি মেনু 2 এর মধ্যে যদি হোভার করে আমি এই 2 এর মধ্যেই সাব মেনুটা শো করাবো। তো এই জন্য আমি মেনু 2 যেটা আছে, এই মেনু 2 এর মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগটা আছে, এই অ্যাঙ্কর ট্যাগটাকে আমি একটু স্পেস দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে আমি এইটার মধ্যে সাব মেনু তৈরি করব। এই জন্য এই মেনু 2 এর যে অ্যাঙ্কর ট্যাগ আছে, এই অ্যাঙ্কর ট্যাগের শেষে আমরা এখানে আরেকটা ইউএল দিব। ইউএল দিয়ে সেটার ভিতরে আবার এলআই তারপর এভাবে আমরা দিব। দিয়ে এখন এই ইউএলটাকে ধরার জন্য আমরা একটা ক্লাস ব্যবহার করতে পারি, সাপোজ সাবমেনু এই নামে একটা ক্লাস ব্যবহার করতে পারি। আর এইটা যেই আইটেমের ভিতরে আছে সেই আইটেমটাকে ধরার জন্য আমরা এখানে একটা ক্লাস ব্যবহার করতে পারি, সাপোজ হ্যাজ সাবমেনু এই নামে আমরা ক্লাস দিয়ে দিলাম। তাহলে আমরা এখন যেহেতু আগের পর্বে আমরা পজিশন সম্পর্কে জেনেছি, আমরা যেটা করব যে এই যে হ্যাজ সাবমেনু যেটা আছে এটাকে পজিশন রিলেটিভ করে দিব, এবং এই যে সাবমেনু যেটা আছে এটাকে পজিশন অ্যাবসোলিউট করে দিব। ফলে কি হবে যে এই সাবমেনুটা আমার এই হ্যাজ সাবমেনু অর্থাৎ এই এলআই এর সাপেক্ষে কাজ করবে। তো চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো এখন আমরা এই যে মেনু এলআই পর্যন্ত নিব, এবং এলআই পর্যন্ত নেওয়ার পরে এলআইয়ের মধ্যে যে এলআইতে হ্যাজ সাবমেনু নামে একটা ক্লাস থাকবে, আমি সেই ক্লাসটাকে কি করব, পজিশন দেন আমরা রিলেটিভ করে দিব, পজিশন রিলেটিভ করে দিলাম। তারপরে আমরা এই যে হ্যাজ সাবমেনু যেটা আছে তার ভিতরে যে সাবমেনু থাকবে সেই সাবমেনুটাকে আমরা পজিশন অ্যাবসোলিউট করে দেব। এবং আমরা জানি যে পজিশন অ্যাবসোলিউট করে দিলে এটার অবস্থানটাকে বলে দিতে হয়। যেমন আমি টপ থেকে সাপোজ 0-তে চাচ্ছি আর লেফট থেকে 0-তে চাচ্ছি, অর্থাৎ এইটা এখন কি করবে যে এইটার একদম শুরু থেকে চলে আসবে। তো আমরা এখানে কিন্তু আইটেমগুলো দেই নাই, অর্থাৎ যে আইটেমগুলো আছে, সাবমেনুর যে আইটেমগুলো আছে সেগুলো ডিফাইন করে নেই বা দেই নেই। তা আমরা যদি একটু দেই যে সাবমেনু 1, এভাবে আমরা কয়েকটা ডুপ্লিকেট করব। সাপোজ সাবমেনু 2, 3, 4, 5, 6, তো আমি 6টা সাবমেনু দিলাম। এবং দেওয়ার পরে আমরা যদি এখন একটু রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে যে সাবমেনুটা আছে মেনুটা কিন্তু ওই আগের যেই সেকেন্ড মেনুটা ছিল তার উপর থেকে শো করছে, বাট এখানে দেখা যাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা সাদা। আমরা একটু এই যে সাবমেনুর যে ব্যাকগ্রাউন্ড আছে, সাবমেনুর এটার যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে একটু চেঞ্জ করি। সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার আমি এখান থেকে কোনো একটা কালার ইউজ করব। সাপোজ আমি এই কালারটাকে ইউজ করলাম, এবং এই কালারটাকে ইউজ করে এখন যদি আমরা একটু রিলোড দিই আমাদের ব্রাউজারটাকে, আমি দেখতে পাচ্ছি যে এটা একদম উপর থেকে শো করছে। তো এই যে স্পেসটা,
এই পাশে স্পেসটা কী জন্য? আমরা জানি যে প্রত্যেকটা ইউএল বা ওএল এর মধ্যে কি থাকে? একটা প্যাডিং এবং মার্জিং, এই জিনিসগুলো থাকে। তো এই জন্য আমরা সেমভাবে এটার যে প্যাডিংটা আছে প্যাডিংটাকে 0 করে দিব এবং এখানের যে মার্জিন আছে মার্জিনটাও 0 করে দিব। ফলে এখন কি হবে? এখন এই প্যাডিং মার্জিনটা থাকবে না, ওইটা কিন্তু চলে গিয়েছে। আর এইখানে আমরা চাচ্ছি যে এটার যে উইডথটা, এই আমাদের যে সাবমেনুর যে উইডথ আছে এই উইডথটা আরেকটু লম্বা হবে। তো এই লম্বা হওয়ার জন্য আমরা এখানে মিনিমাম যে মিন উইডথ যেটাকে আমরা বলি, এই মিনিমাম উইডথটাকে আমরা 250 পিক্সেল করে দিলাম, যাতে করে এই মিনিমাম উইডথটা আমাদের 250 পিক্সেল পায়। তবে এই যে 250 পিক্সেল পাওয়ার কারণে আমাদের কিন্তু এখন আইটেমগুলো মানে পাশাপাশি আছে। এটা পাশাপাশি কী জন্য আছে? কারণ হচ্ছে আমরা যখন এখানে এলআইকে ইনলাইন ব্লক করেছিলাম তখন সেই এলআইটা কিন্তু আমাদের এইখানেও কাজ করছে, মানে এইখানে মেনুর ভিতরেই কিন্তু সেই এলআইগুলো আছে। তো এখন আমরা চাচ্ছি যে এই সাবমেনুর ভিতরে যে এলআইগুলো থাকবে সেই এলআইগুলোকে আমরা ডিসপ্লে ব্লক করব। সাপোজ ডিসপ্লে ব্লক করে দিলাম। এখন কিন্তু আর এই যে এলআইগুলো এগুলো ইনলাইনে থাকবে না, এখন কিন্তু নিচে নিচে নেমে গিয়েছে। তো আমরা 250 পিক্সেল রাখছিলাম, আমরা মনে করতেছি যে 250 পিক্সেল উইথ একটু বেশি হয়ে গিয়েছে, এবং আমরা যদি সাবমেনুতে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে এখান থেকে কমিয়ে দিই, আমরা একটু দেখি আমাদের কতটুকু রাখলে এখানে অ্যাডজাস্ট হয়। সাপোজ আমরা এখানে 150-এর মতো রাখতে পারি চাইলে। তা আমি 150 রেখে দিলাম এখানে। সাপোজ 250-এর জায়গায় আমি 150 রাখলাম। এখন এইটা হচ্ছে আমার সাবমেনু, কিন্তু সাবমেনু কী করেছে? আমার মূল মেনুকেই কিন্তু ঢেকে ফেলেছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা এখানে টপ থেকে 0 দিয়েছিলাম, আমরা এখন যেটা করব টপ থেকে 100% দিব। অর্থাৎ এই এলআইয়ের টপ থেকে 100% পর থেকেই আমার সাবমেনুটা শো করবে। একটু যদি রিলোড দেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেইন মেনুটা শো করছে এবং তার নিচে আমার সাবমেনুগুলো শো করছে। তো এখন আমাদের মোটামুটি কাজ শেষ পর্যায়ে। আমরা চাচ্ছি যে এই মেনুটা নর্মালি হাইট থাকবে এবং আমরা যখন এই মেনুটাতে হোভার করব তখন এই মেনুটা বের হবে। এজন্য আমরা দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে ডিসপ্লে নানের মাধ্যমে, আরেকটা হচ্ছে ভিজিবিলিটি হিডেনের মাধ্যমে। তো আমরা প্রথমে ডিসপ্লের মাধ্যমে দেখি। এখানে আপনাদের একটা বিষয় মনে হতে পারে যে ডিসপ্লের মাধ্যমে দেখলে সুবিধা কি বা শো করালে সুবিধা কি আর ভিজিবিলিটির মাধ্যমে সুবিধা কি। ডিসপ্লের মাধ্যমে যদি আমরা শো করি বা নান করি সেক্ষেত্রে ট্রানজিশনটা কাজ করে না সাধারণত, আর আমরা যদি ভিজিবিলিটির মাধ্যমে করি সেক্ষেত্রে ট্রানজিশনটা কাজ করবে, তবে সেখানে কিছু এক্সট্রা প্রপার্টি ইউজ করতে হয়। তো আমরা একটু ডিসপ্লের মাধ্যমে দেখি। নর্মালি সাবমেনুটা কি থাকবে? ডিসপ্লে নান থাকবে। সাপোজ আমি চাচ্ছি এটা ডিসপ্লে নান এই অবস্থায় থাকবে, তাহলে কিন্তু এখন আর আমার সাবমেনু দেখা যাবে না, এখন কিন্তু দেখা যাবে না। তো আমরা এখন যেটা করব যে এই যে হ্যাজ সাবমেনু আছে, এই হ্যাজ সাবমেনুটাকে একটা হোভার ইফেক্ট দিব। হোভার ইফেক্ট দিয়ে বলবো যে এই হ্যাজ সাবমেনুতে যখন হোভার করা হবে তখন এর ভিতরে যে সাবমেনু আছে সেই সাবমেনুটা ডিসপ্লে ব্লক হবে। অর্থাৎ আমি এখন বললাম এই যে হ্যাজ সাবমেনু, অর্থাৎ এই যে এইখানে এই যে হ্যাজ সাবমেনু, এই এলআইটা আছে, এলআইতে যখন হোভার করা হবে তখন এটা ব্লক হবে। তা আমরা একটু দেখি রিলোড দিয়ে। আমরা রিলোড দিলাম, এখানে বের হচ্ছে না, এখানেও বের হচ্ছে না। আমরা যদি মেনু 2তে হোভার করি আমাদের এখানে কিন্তু সাবমেনুটা বের হচ্ছে। তো আমরা সাকসেসফুলি যে টেমপ্লেট আছে এই টেমপ্লেটের মধ্যে কিন্তু আমরা একটা মেনু সাবমেনু সহ তৈরি করতে পারলাম। তো আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে আমি বলেছিলাম যে একটা ডিসপ্লের মাধ্যমে দেখব আর একটা ভিজিবিলিটির মাধ্যমে দেখব। যেমন আমরা যদি এখানে ডিসপ্লে নান না করতাম, আমরা ডিসপ্লে নান না করে আমরা যদি এখানে ভিজিবিলিটিটাকে হিডেন করে দিতাম, সাপোজ ভিজিবিলিটি হিডেন, এবং আমরা ভিজিবিলিটি যখন হিডেন করব আপনি একটু লক্ষ্য করেন যে এটা কিন্তু দেখা যাচ্ছে না। তো আমাদের এখন ভিজিবিলিটি এখানে হিডেন করলাম। তারপরে হচ্ছে আমরা এই যে সাবমেনুর ক্ষেত্রে সাবমেনু যখন আমরা হ্যাজ সাবমেনুতে যখন হোভার করব তখন আমরা এই ডিসপ্লে ব্যবহার না করে আমরা ভিজিবিলিটি এটাকে ইনহেরিটও করতে পারি, অথবা আমরা এটাকে সরাসরি ভিজিবল দিয়ে দিতে পারি। আমরা ভিজিবিলিটিটাকে ভিজিবল দিয়ে দিলাম এবং এখন যদি একটু রিলোড দেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমার সেম কাজ করছে। অর্থাৎ আমরা
দুইভাবেই এই সাবমেনুটাকে শো করাতে পারি, একটা হচ্ছে ভিজিবিলিটির মাধ্যমে আর একটা ডিসপ্লের মাধ্যমে। পরবর্তীতে যখন আমরা অ্যাডভান্স লেভেলে আসলে এরকম সাবমেনু তৈরি করব, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন অ্যানিমেশন তৈরি করা লাগতে পারে বা বিভিন্ন ধরনের ট্রানজিশন তৈরি করা লাগতে পারে। সেক্ষেত্রে ভিজিবিলিটি যেই প্রপার্টি আছে সেইটা দিয়ে যদি আমরা শো করি বা হাইড করি, আমাদের ট্রানজিশনটা কাজ করবে। আর যদি আমরা ডিসপ্লের মাধ্যমে করি, সেক্ষেত্রে ট্রানজিশনটা আসলে ওইভাবে কাজ করবে না। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আজকে আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা কমপ্লিট মেনু তৈরি করতে পারি উইথ সাবমেনু। তো পরবর্তী ভিডিও থেকে আমরা ছোটোখাটো একটা প্রজেক্ট তৈরি করার চেষ্টা করব, অর্থাৎ আমরা একটা পিএইচডি টেমপ্লেট নিব। সেই পিএইচডি টেমপ্লেটটা থেকে আমরা ধীরে ধীরে ওই টেমপ্লেটটাকে HTML-এ কনভার্ট করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আমরা একটা পিএইচডিকে HTML-এ কনভার্ট করতে পারি, অর্থাৎ আমাদের একটা ছোটোখাটো প্রজেক্ট আমরা করার চেষ্টা করব। আমরা এই পর্যন্ত যা শিখেছি এই কাজগুলো দিয়ে আমরা একটা প্রজেক্ট তৈরি করার চেষ্টা করব, অর্থাৎ আমাদের পিএইচডি থেকে আমরা HTML-এর দিকে যাব। অর্থাৎ আমাদের যে একটা নর্মাল পিএইচডি নিব এবং সেই পিএইচডি বা ফটোশপ ডকুমেন্টটাকে আমরা HTML-এ কনভার্ট করব, এবং সেই কোডগুলো আমি চেষ্টা করব আমার যে গিটহাব প্রোফাইল আছে সেই গিটহাব প্রোফাইলে দিয়ে দেওয়ার জন্য, যাতে করে আপনারা আপনাদের প্র্যাকটিসের সময় সেই কোডগুলো ফলো করতে পারেন বা দেখতে পারেন। তো আশা করি সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।